বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জ্ঞান অন্বেষণ পাঠশালার পক্ষ থেকে তোমাদের জানাই সাদর সম্ভাষণ। আজ এমন একটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, যে অধ্যায়টা ইন্টারমিডিয়েট থেকে মাস্টার্স পর্যন্ত জীবনের প্রতিটা পরতেই কাজে লাগে এবং এমন কোনো বর্ষ নাই, ইয়ার নেই যে ইয়ারে কোনো একটি বইয়ে অধ্যায়টি নাই। সুতরাং গুরুত্ব বিবেচনা করে আজকে আমি তোমাদের জন্য এই অধ্যায়টি নির্বাচন করেছি। তাহলে একটি অঙ্ক নিয়ে আসছি, এই অঙ্কটা এখন পড়া যাক। এ কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং কারেন্ট অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। একটি কোম্পানির নিম্নোক্ত চলতি সম্পদ, কারেন্ট অ্যাসেটস মানে চলতি সম্পদ, কারেন্ট লাইবিলিটিস মানে কি চলতি দায়, নিম্নে দেওয়া আছে। ইনভেন্টরি মজুদ পণ্য। এখন প্রশ্ন হলো, স্যার এখানে ইনভেন্টরি কি প্রারম্ভিক না সমাপনী? প্রশ্নে যদি প্রারম্ভিক টাকা ইন্ডিকেট করা দেওয়া থাকবে, আর প্রারম্ভিক কথা লেখা না থাকলে বা ওপেনিং ইনভেন্টরি দেওয়া না থাকলে সেটাকে কী ধরতে হবে? ক্লোজিং ইনভেন্টরি অথবা এন্ডিং ইনভেন্টরি ধরেই নিতে হবে। তাহলে ইনভেন্টরি শব্দের অর্থ হলো মজুদ পণ্য। এখানে বাংলা লিখলাম এই কারণে যাতে একাদশ দ্বাদশ ও এসএসসি পরীক্ষার্থী বন্ধুদেরও বুঝতে সমস্যা না হয়। ইনভেন্টরি মানে কি সমাপনী মজুদ। ক্যাশ নগদ, অ্যাকাউন্ট রিসিভেবল প্রাপ্য হিসাব, ব্যাংক ওভারড্রাফট ব্যাংক জমাতিরিক্ত, অ্যাকাউন্টস পেয়েবল প্রদেয় হিসাব, প্রিপেড এক্সপেন্স অগ্রিম খরচ, অ্যাক্রুড স্যালারি বকেয়া বেতন। একই দিকে আমরা এখন পড়লাম, এখন আমরা এখান থেকে রেশিও পরে লেখা আছে ডিউরিং দ্য ইয়ার সেলস ওয়ার টাকা 8 লাখ অ্যান্ড পার্সেস ওয়ার টাকা 4,50,000 ডিটারমাইন দ্য ফলোইং রেশিওস। তাহলে এই বছর বিক্রয়ের পরিমাণ ছিল 8 লক্ষ টাকা এবং ক্রয়ের পরিমাণ ছিল কত? 4,50,000। পার্সেস মানে কি? ক্রয়। তাহলে তোমাকে বলছে নিচের রেশিওগুলো কী করার জন্য, ক্যালকুলেশন করার জন্য, নির্ণয় করার জন্য বলছে। তাহলে আমরা দেখি কারেন্ট রেশিও, অ্যাসিড সেট রেশিও। কারেন্ট রেশিও মানে চলতি অনুপাত। অ্যাসিড টেস্ট রেশিও অগ্নিপরীক্ষা অনুপাত, তারল্য অনুপাত, দ্রুত অনুপাত, অগ্নিপরীক্ষা অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, আমরা যেটাই বলি বাংলা ইংরেজিতে নাম এটা কি? অ্যাসিড টেস্ট। বাংলা অ্যাসিড টেস্টও আসতে পারে, অগ্নিপরীক্ষা আসতে পারে, তারল্য আসতে পারে, তরল আসতে পারে, তড়িৎ আসতে পারে, দ্রুত আসতে পারে, দ্রুত অনুপাত। ইনভেন্টরি টার্নওভার রেশিও মজুদ আবর্তন অনুপাত। ইনভেন্টরি টার্নওভার রেশিও মজুদ আবর্তন অনুপাত। আমরা এটা বড় এই জন্য সংক্ষিপ্ত লিখলাম। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও প্রাপ্য হিসাব বা দেনাদার আবর্তন অনুপাত। অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও পাওনাদার বা প্রদেয় হিসাবের আবর্তন অনুপাত। আমরা এই প্রশ্ন শিখলে আবর্তনের যে সূত্রগুলো সচরাচর আসে, কারেন্ট রেশিও অথবা রেশিও একটা না একটা থাকবেই। যেভাবে প্রশ্ন করে একটি প্রশ্ন থাকবে। এই জন্য আমরা যখন অনুপাতের মধ্যে একটি সহজ কথা বলে নিই, যখন অনুপাতের মধ্যে কারেন্ট রেশিও অর্থাৎ চলতি অনুপাত অথবা অ্যাসিড টেস্ট অনুপাত দেওয়া থাকবে, তখন তোমরা কষ্ট করে প্রথম যে কাজটা করবে, চলতি সম্পদ এবং চলতি দায়ের যোগফলটা বের করে ফেলতে হবে, যেটাকে আমরা ওয়ার্কিং বা খসড়া বলে থাকি। তাহলে আমি আবারও বলছি, যদি প্রশ্নে চলতি অনুপাত, তরল অনুপাত, কারেন্ট রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও এইগুলো থাকে, তাহলে সর্বপ্রথম তোমার কাজ হলো কারেন্ট অ্যাসেটস অর্থাৎ চলতি সম্পদ, কারেন্ট লায়াবিলিটিস চলতি দায়, এইগুলো টোটাল বের করে নেওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এখানে আমাদের কারেন্ট রেশিও আছে, চলতি অনুপাত আছে, অ্যাসিড টেস্ট আছে, সুতরাং সর্বপ্রথমে আমাদের কাজ হলো কি চলতি সম্পদ এবং চলতি দায় বের করে নেওয়া। তাহলে চলো আমরা চলতি সম্পদ এবং চলতি দায় বের করে নিই। বের করার আগেই আমরা এখান থেকে চিনে নিই ইনভেন্টরি মজুদ পণ্য, এটা কি কারেন্ট অ্যাসেটস অর্থাৎ চলতি সম্পদ। ক্যাশ নগদ কারেন্ট অ্যাসেটস অর্থাৎ চলতি সম্পদ। অ্যাকাউন্ট রিসিভেবল প্রাপ্য হিসাব কারেন্ট অ্যাসেটস অর্থাৎ চলতি সম্পদ। ব্যাংক ওভারড্রাফট ব্যাংক জমাতিরিক্ত কারেন্ট লায়াবিলিটিস অর্থাৎ চলতি দায়। অ্যাকাউন্টস পেয়েবল প্রদেয় হিসাব প্রদেয়ের গোষ্ঠী দায়। প্রিপেইড এক্সপেন্স অগ্রিম খরচ, অগ্রিম যে কোনো খরচ কি? সম্পদ, চলতি সম্পদ। অ্যাক্রুড স্যালারি বকেয়া বা প্রদেয় বেতন প্রদেয়ের গোষ্ঠী চলতি দায়। এখন যে জিনিসটা আমরা এখান থেকে বললাম, তাহলে আমাদের চলতি সম্পদ ইনভেন্টরি, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল
আর হলো প্রিপিড এক্সপেন্স। আমরা চলতি সম্পত্তি আলাদা করব এবং চলতি দায়গুলো আলাদা করব। কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লাইবিলিটিসগুলো আমরা কি করব, আলাদা করব। এখান থেকে আমরা জেনে নিয়ে গিয়েছি, এখন আমরা দেখো কিভাবে করতে হবে। তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটা, সেই কাজটা হলো কি বের করে না, কারেন্ট অ্যাসেটস অর্থাৎ চলতি সম্পদ, কারেন্ট লাইবিলিটিস হলো চলতি দায়। তাহলে কারেন্ট অ্যাসেটস ইনভেন্টরি, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, পি সংক্ষিপ্ত যেটা কস্ট সংক্ষিপ্ত লিখলে হবে। প্রিপিড এক্সপেন্স 10,000, আমরা টোটাল পাইলাম 2,30,000 টাকা। বিউডি বড ব্যাঙ্ক ওভারড্রাফট, ব্যাঙ্ক জমাতিরিক্ত পাইলাম 50,000। অ্যাকাউন্টস পেয়েবল পাইলাম 40,000। ক্রুড স্যালারিজ পদীয় বেতন পাইলাম আমরা কত, 20,000। তাহলে আমাদের কারেন্ট লাইবিলিটিস অর্থাৎ চলতি দায় পাইলাম 75,000 টাকা। আমরা কত পাইলাম, 75,000 টাকা। চলতি দায় পাইলাম আমরা কত, 75,000 টাকা। তাহলে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট ছিল কি, কারেন্ট রেশিও। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা দেখো প্রথম আমাদের ছিল কি, কারেন্ট রেশিও অর্থাৎ চলতি অনুপাত। চলতি অনুপাত হলো দুটি রাশি মধ্যে ভাগের সম্পর্ককে বোঝায়। তাহলে যেহেতু রেশিও ভাগ, তাহলে কি কারেন্ট রেশিও, তাহলে কারেন্ট চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করতে হবে। কী করতে হবে, চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করব। কারেন্ট অ্যাসেট যেহেতু লেখা আছে, আমরা কী করব, কারেন্ট রেশিও যেহেতু লেখা আছে, সেটা লেখা আমরা কী করব, কারেন্ট অ্যাসেটসকে কারেন্ট লাইবিলিটিস দ্বারা ভাগ করব। কারেন্ট অ্যাসেটস আরও সংক্ষিপ্ত করে লিখেছি, বাংলা লিখে দিয়েছি একাদশ দ্বাদশ শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুদের জন্য বোঝার সুবিধার্থে। কারেন্ট রেশিও, তাহলে কি কারেন্ট রেশিও আমরা পাইছি কত, 2,30,000 লিখলাম, 2,30,000। কারেন্ট লাইবিলিটিস পেলাম কত, 75,000। এখন 2,75,000 আগে ক্যালকুলেটরে তুলবা, তোলার পরে 75,000তে ভাগ করবা। 2,30,000 আগে ক্যালকুলেটরে তুলবা, তোলার পরে 75,000 ভাগ করো, ভাগ করলে তোমার আসবে কত, 3.07। এখন H2 হলো চলতি অনুপাতে আদর্শ মান হলো 2:1। এই পর রাশিটা মানে উত্তর রাশিটা কী করতে হবে, H2 দিয়ে সূত্রের পর রাশিটাকে H2 দিয়ে বসাই দিব, অর্থাৎ আমরা এই রেজাল্টটা পেয়ে গেলাম। তৃতীয় যেটা আছে আমাদের এসি টেস্ট অনুপাত। এসি টেস্ট অনুপাত সেটা অনেকে প্রশ্ন বড় করে লেখার প্রশ্ন আসে না। তাহলে এসি টেস্ট অনুপাত সমান আমরা জানি কারেন্ট অ্যাসেটস থেকে ইনভেন্টরি বাদ, প্রিপিড এক্সপেন্স থাকলে বাদ, কারেন্ট অ্যাসেটস থেকে ইনভেন্টরি বাদ দিলে বাইরে এসি টেস্ট অ্যাসেটস অথবা কি কুইক অ্যাসেটস অথবা লিকুইডিটি অ্যাসেটস। তাহলে কারেন্ট অ্যাসেটস থেকে ইনভেন্টরি বাদ যাবে প্রিপিড এক্সপেন্স। এখানে এটার একটা যেহেতু রেশিও ভাগ হবে, তাহলে কারেন্ট ভাগ হবে কি কারেন্ট লায়াবিলিটিস দ্বারা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক বই তোমরা দেখবা আধুনিক নিয়মে ব্যাঙ্ক ওভারড্রাফটকে বাদ দেওয়া হয় না, ব্যাঙ্ক ওভারড্রাফটকে কী করা হয় না, বাদ দেওয়া হয় না। যেহেতু ব্যাঙ্ক ওভারড্রাফটকে বাদ দেওয়া হয় না, বাদ না দিয়ে করলে হবে, বাদ না দিয়ে করলেও হবে। তাহলে আমি এখানে বাদ দিয়ে করেছি, তোমরা বাদ না দিয়েও করতে পারো, 75,000 দিয়ে ভাগ করলে হবে। এখন তাহলে আমরা কত কারেন্ট অ্যাসেটস আমরা পাইছি 2,30,000, মাইনাস ইনভেন্টরি ছিল আমাদের কত 1,50,000, বাদ দিলাম, মাইনাস অগ্রিম খরচ ছিল 10,000, বাদ দিলাম। ব্যাঙ্ক ওভারড্রাফট আমাদের ব্যাঙ্ক ওভারড্রাফট 15,000 আর কারেন্ট লায়াবিলিটি আছে কত 75,000। কারেন্ট লায়াবিলিটি থেকে ব্যাঙ্ক ওভারড্রাফট বাদ, তাহলে পাইলাম আমরা কত 60,000। না বিয়োগ করে যাবে, আমরা ক্যালকুলেট করে ফেললাম, তো ক্যালকুলেটার মানটা বের হবে কত 1.17। তাহলে এখন এসি টেস্ট অনুপাতের আদর্শ মান হলো 1:1। তাহলে এই যে পররাশি মানে পরের রাশি উত্তর রাশিটা কী করবো, ইষ্ট দিয়ে আমরা বসাইয়ে দেব। এখন দ্বিতীয় যে প্রশ্নটা আমাদের আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমাদের একটু কথা আছে, একটু বিশ্লেষণ করার মতো জায়গা আছে। এটা আমরা লিখছি ইনভেন্টরি টার্ন ওভার রেশিও, আমি সংক্ষিপ্ত করে নিলাম। ইনভেন্টরি টার্ন ওভার রেশিও সমান ইনভেন্টরি টার্ন ওভার মজুদ আবর্তন অনুপাত। ইনভেন্টরি মানে মজুদ, টার্ন ওভার মানে আবর্তন, রেশিও মানে অনুপাত। তাহলে ইনভেন্টরি টার্ন ওভার রেশিও মানে মজুদ আবর্তন অনুপাত। আমরা বাংলায় যদি ইন্টারমিডিয়েটের জন্য পড়ি, তাহলে কি বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ, বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। আমরা কস্ট অফ গুডস সোল্ড সংক্ষিপ্ত লিখলাম CGS ডিভাইডেড অ্যাভারেজ ইনভেন্টরি, এতে অ্যাভারেজ। এখন এখানে প্রশ্ন হলো, যদি প্রশ্নে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করা না যায়, তাহলে
ক্রয় কি ধরতে হবে, কস্ট অফ গুডস সোল্ড ধরতে হবে। যদি প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা না যায় তাহলে কি করতে হবে, ক্রয়কেই বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে বিবেচনা করতে হবে। 1 নাম্বার। 2 নম্বর পয়েন্ট হলো, যদি প্রশ্নে একটি মাত্র ইনভেন্টরি দেওয়া থাকে, সমাপনী ইনভেন্টরি দেওয়া আছে, ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে, ক্লোজিং ইনভেন্টরি প্রশ্নে দেওয়া থাকলে পারচেজকেই কী ধরতে হবে, সেলস হিসাবে বিবেচনা করতে হবে। ক্লিয়ার? আবারও বলি, যদি প্রশ্নে একটি মাত্র মজুদ পণ্য থাকে তাহলে পারচেজকেই কী ধরতে হবে, কস্ট অফ গুডস সোল্ড ধরতে হবে। আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে লেখা আছে পারচেজ ওয়ার টাকা 4,50,000, পারচেজ ওয়ার টাকা 4,50,000। আমরা আবারও বসাই দিলাম, তাহলে পারচেজ ওয়ার টাকা কত, 4,50,000। অ্যাভারেজ ইনভেন্টরি, অ্যাভারেজ নাই যেহেতু এখানে ইনভেন্টরি একটাই, সুতরাং একটাকে দিয়েই ভাগ করবো। দুইটাতে কেমন, প্রারম্ভিক বিগিনিং ইনভেন্টরি থাকলে আমরা কি দুইটা বিগিনিং ইনভেন্টরি এন্ডিং ইনভেন্টরি যোগ করে দুইটা ভাগ করে অ্যাভারেজ ইনভেন্টরি নির্ণয় করতাম। যেহেতু এটা নেই, সুতরাং যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা দিয়ে আমরা কী করব, ভাগ করব। যেহেতু প্রশ্নে টার্ন ওভার, টার্ন মানে আবর্তন, এটার রেজাল্ট হবে কি টাইমস অথবা বার অথবা কি গুণ। তাহলে 4,50,000কে 1.5 লক্ষ টাকা দিয়ে ভাগ করলে বের 3 টাইমস, মানে 3 বার। মজুদ আবর্তনটা কি হয়, 3 বার হয় অথবা 3 গুণ হয়। মজুদ আবর্তনের পরে আমরা যে প্রশ্নটা আমাদের ছিল, পরবর্তী প্রশ্নটা কী ছিল আমাদের দেখে নেই। পরবর্তী প্রশ্নটা ছিল অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও। এখানে বলা আছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও। অ্যাকাউন্ট রিসিভেবল তো বাকিতে বিক্রয়ের ফলে কি দানাদারের সৃষ্টি হবে, অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হয়। তাহলে সূত্র মনে রাখার উপায় কি, ক্রেডিট সেলস ডিভাইডেড অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। ক্রেডিট সেলস, প্রিয় শিক্ষার্থী বন্ধু, ক্রেডিট সেল আমাদের দেওয়া আছে কত, 8 লক্ষ টাকা। আমরা দেখি ক্রেডিট সেল দেওয়া আছে আমাদের কত, 8 লক্ষ টাকা। এই 8 লক্ষ টাকার আমরা কী করব, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। যেহেতু একটা অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে, সুতরাং অ্যাভারেজ করার প্রয়োজন নেই, যেটা দেওয়া আছে কি সেটাই। যেহেতু একটা দেওয়া আছে সেটা নির্ণয় করার প্রয়োজন নেই, সেটা যা আছে কি সেটা দিয়ে আমাদের করতে হবে। এখন যে জিনিসটা আমাদের আছে দেখো, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও সমান ক্রেডিট সেল ডিভাইডেড অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। আমরা 8 লক্ষ পাইলাম, 8 লক্ষ 50,000 ভাগ করলে কত পাইলাম, 16 বার, মানে 16 টাইমস অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও। অ্যাকাউন্টস পেয়েবল বলে ক্রেডিট সেল ডিভাইডেড অ্যাভারেজ অ্যাকাউন্ট। ক্রেডিট সেল আমরা 4,50,000 আর অ্যাকাউন্টস পেয়েবল ছিল যেহেতু একটা দিয়ে ভাগ, তাহলে আমরা পাইলাম 11.25 বার অথবা 11.25 টাইমস। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা যে জিনিসটা এখানে লিখতে আমরা ভুলে গিয়েছিলাম সেটা হলো মজুদ পণ্য। আমরা ওই জায়গায় এখান থেকে আমরা নিয়ে শিখে ফেলবো। মজুদ পণ্য আমাদের কত আছে, মজুদ পণ্য, এই যে মজুদ পণ্য এখানে দেওয়া আছে, আমি ভুলেই তো সেটা তুলতে পারি নাই। মজুদ পণ্যটা আমরা এখান থেকে দেখে নিই, এখান থেকে সলিউশনটা হয়ে যাক। মজুদ পণ্য ইনভেন্টরি 1.5 লক্ষ টাকা, ক্যাশ কত 20,000, অ্যাকাউন্ট রিসিভেবল 50,000। আমরা এটা পেয়েছি, না লাগলে আমরা আবার লিখে নেই। তাহলে মজুদ পণ্য আমাদের আছে কত, 1.5 লাখ। মজুদ পণ্য 1.5 লক্ষ, ক্যাশে আছে আমাদের কত 20,000, ক্যাশ আছে 20,000। অ্যাকাউন্ট রিসিভেবল আছে আমাদের 50,000। অগ্রিম খরচ আছে আমাদের 10,000। আমরা এরপরে আমাদের আছে ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট আছে আমাদের কত 15,000। অ্যাকাউন্টস পেয়েবল আছে আমাদের কত 40,000। অ্যাক্রুড স্যালারি আমাদের আছে কত 20,000। এই টাকাটা আমরা তুলতে ভুলে গিয়েছিলাম, এখানে আছে, আমরা প্রশ্নে দেখেছিলাম, কোনো সমস্যা নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এতটুকু, আগামী ক্লাসে আমরা আরেকটি নতুন সমস্যা নিয়ে তোমাদের মধ্যে হাজির হব। সে পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।